বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এছাড়াও যেসব শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্রের নত্ব ও সত্যবিধান। এই আলোচনার সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। তাহলে এখন আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় নত্ব ও সত্যবিধান। আজকের এই ক্লাস শেষে আমরা কি জানতে পারবো? এখন দেখানোর চেষ্টা করি। ক্লাস শেষে আমরা জানতে পারবো নত্যবিধান কাকে বলে, নত্যবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা, সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের নিয়ম সম্পর্কিত ধারণা, পরীক্ষায় আসার উপযোগী প্রশ্নোত্তর সম্পর্কিত ধারণা, নত্ব ও সত্যবিধান কেন্দ্রিক বিভিন্ন বোর্ডে আসা কিছু অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ। তাহলে আমরা জানতে পারলাম আজকের এই ক্লাসটি শেষে আমরা এগুলো জানতে পারবো যদি ক্লাসটি আমরা খুব আনন্দ সহকারে বোঝার চেষ্টা করি। আশা করছি তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখো তাহলে নত্ব ও সত্যবিধান কেন্দ্রিক যে সংখ্যাগুলো ছিল, যে ভয়গুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং এ সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা পাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই নত্যবিধান এবং সত্যবিধান একটি বহুল আলোচিত বিষয়। তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ নত্ব সত্যবিধান পড়েছ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও তোমাদের এখান থেকে, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করলে এখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এছাড়াও পরীক্ষা শেষে যারা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বে, মেডিকেলে পড়বে, বুয়েটে পড়বে, যেখানেই পড়ো না কেন সব পড়া শেষ করে আবার যখন চাকরির পরীক্ষায় অবতীর্ণ হবে তখনও আবার বিসিএস পরীক্ষা দিতে গেলে বা যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে তোমাদের যখন বাংলা কেন্দ্রিক যে প্রশ্ন আসবে সেখানেও আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করলে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আমরা এখন আজকের ক্লাসের দিকে একটু চলে যাই। তাহলে আজকের প্রথমেই নত্যবিধান, নত্ব এবং সত্য নিয়ে আমাদের মধ্যে একটি ভয় কাজ করে এবং এই নিয়ে অনেক গান প্রচলিত রয়েছে। তোমার মনে শুনেছ যে বিপ্লবের মনে হয় একটি গান, দন্তন্য না মূর্ধন্য না কোনটা আসল মন, কোনটা আসল মন, কান্দে না ওই দুই চক্ষু, কান্দে দুই নয়ন। অথবা সেই দিলরুবার বিখ্যাত গান, পাগল মন মন রে মন কেন এত কথা বলে, ৮০ তোলায় শের হলে ৪০ সেরে মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। অর্থাৎ মন শুধু মন ছুঁয়েছে সেই মন, আর ৪০ সেরে মন, এই মন আর মন এক মন কিনা সেটাও আমরা আজকে অত বানান এক কিনা আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসের স্লাইডে চলে যাই। আজকের ক্লাসে আমরা দেখতে পাই যে আজকে আমাদের আলোচ্য বিষয় নত্যবিধান এবং সত্যবিধান। এই কেন নত্ব সত্যবিধান কেন পড়তে হচ্ছে? আমাদের বাংলা বর্ণমালায় দুটি ন আছে। একটি ন হচ্ছে দন্ত ন, সেটি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ, আর অন্যটি হচ্ছে আমরা দেখছি যে পূর্ণমাত্রার বর্ণ, যে মাত্রা হচ্ছে এই যে মাত্রা, এই মূল পার্থক্য। একটা হচ্ছে দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রার, দন্ত ন এটি পূর্ণমাত্রার বর্ণ, মাত্রাগত তারতম্য রয়েছে। আর অন্যটি হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে কি অর্ধমাত্রার বর্ণ। তাহলে বাংলা বর্ণমালায় কয়টি স আছে? দুটি ন আছে, যেমন দন্ত ন এবং মূর্ধন্য ন। পাশাপাশি বাংলা বর্ণমালায় আবার সত্যবিধান কেন পড়তে হয় সেখানেও আমাদের তিনটি স রয়েছে। তিন স, কী কী স সেখানে আমরা দেখতে পাই? তিনটি স, একটি হচ্ছে তালব্য স, আরেকটি হচ্ছে দন্ত স এবং আরেকটি হচ্ছে মূর্ধন্য স। তাহলে এই যে তিন স, কোন স কোথায় ব্যবহৃত হবে সেটি আজকের ক্লাস শেষ করলে আমরা অনেকটাই জানতে পাবো। এই ক্লাসে যাওয়ার আগে আমরা একটা গল্প বলতে পারি। আমরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন প্রবন্ধ পড়েছি। সেই কাজী নজরুল ইসলামের এই গল্পটি কেন বলছি? এই গল্পটি পড়লে আমরা এই গল্পটি থেকে তোমাদের নত্ব এবং সত্যবিধানের নিয়মকে সহজে বোঝা যাবে যদি গল্পটি একটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। তাহলে গল্পটা কি? আমরা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ পড়েছি। সেই প্রবন্ধে মুনি, ঋষি, যোগীর প্রসঙ্গ পাই এবং তারা বাস করত হিমালয়ের পাদদেশে। হিমালয়ের পাদদেশে বাস করে তারা জ্ঞান সাধনা করত এবং মাঝে মাঝে তারা
পার্শ্ববর্তী গ্রামে যেতেন এবং গিয়ে আশীর্বাদ করে আসতেন, এবং যাদেরকে আশীর্বাদ করে আসতেন তারা কোনো না কোনোভাবে উপকার পেতেন বা উপকৃত হতেন, এবং আস্তে আস্তে তারা যে গ্রামে যেতেন সেই গ্রামগুলো পাক পবিত্র হয়ে যেত। এজন্য আসলে নত্যসত্য বিধান বোঝানোর জন্য এই গল্পটি তৈরি করা হয়েছে। তাহলে এজন্য ওখানে একটা কথা প্রচলিত হয় যে ঋষির আগমনের সংক্ষিপ্ত রূপটাতে গ্রামে পাক পবিত্র হয় ইতর থেকে ওঝা সবাই, অর্থাৎ ঋষিরা যাওয়ার কারণে সেখানে পাক পবিত্র হয়। আমরা এটিকে একটু সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত করলে আমরা কি দেখতে পাই ঋষির সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকে ও সবাই। এই যে সূত্রটা যে আমরা একটু মনে রাখতে পারি, ঋষির সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকে ও সবাই, এটা যদি মনে রাখতে পারি তাহলে নত্য ও সত্য বিধানের মোটামুটি 5টি নিয়ম আমরা কভার করতে পারবো। এই জন্য এই নিয়মটি দিয়ে, এই গল্পটি দিয়ে আমরা শুরু করছি। আশা করছি এর ভেতরে আমরা আরও অনেক গল্প পাবো, এবং গল্পের মধ্য দিয়ে, ছন্দের মধ্য দিয়ে, ছড়ার মধ্য দিয়ে এই ক্লাসটিকে উপভোগময় করে তোলার চেষ্টা করব, এবং আশা করছি তোমরাও আনন্দ সহকারে এই ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী অংশে। তাহলে আমরা এখন চলে যাই নত্যবিধান আসলে কাকে বলে। নত্যবিধান হলো, আমরা বলি, বাংলা ভাষার তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়মকে নত্যবিধান বলে। তাহলে বাংলা ভাষার তৎসম শব্দে, তাহলে কোন শব্দ? বাংলা ভাষায় আমরা জানি কয় প্রকার উৎপত্তি অনুসারে শব্দ, কয় প্রকার? 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাহলে তার মধ্যে অন্যগুলো না, শুধু তৎসম শব্দ। বাংলা ভাষার তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়মকে বলা হচ্ছে নত্যবিধান। পাশাপাশি এছাড়া আমরা বলতে পারি যে বিধান বা রীতি অনুসারে, বা যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার জানা যায় তাকে নত্যবিধান বলে। তো যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার জানা যায় তাকে নত্যবিধান বলে। কেন এটি বলা হলো? কারণ এই নত্যবিধান জানতে গেলে শুধু আমরা মূর্ধন্য কোথায় বসে এটি তো জানবই, পাশাপাশি কোথায় মূর্ধন্য ন বসবে না সেটিও আমরা জানবো। তাহলে নিয়মটি পড়তে গেলে অবশ্যই মনে রাখতে হবে তৎসম শব্দে শুধু মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এখন পাশাপাশি আমরা দেখার চেষ্টা করি মূর্ধন্য স কোথায় ব্যবহৃত হয়। সত্যবিধানের নিয়ম অনুসারে দেখতে পারি বাংলা ভাষার তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহারের সঠিক নিয়মকে সত্যবিধান বলে। একই কথা, এখানে মূর্ধন্য ব্যবহার সঠিক নিয়ম, এখানে হচ্ছে তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহারের সঠিক নিয়ম। একই কথা, তাহলে কি বলা যায়? আমরা বলতে পারি যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য স-এর সঠিক ব্যবহার জানা যায় তাকে সত্যবিধান বলে। তাহলে এখানেও আমরা শুধু মূর্ধন্য স কোথায় বসে এটি যেমন জানবো, পাশাপাশি কোথায় মূর্ধন্য স বসবে না, দন্ত স বসবে সেটাও আমরা জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানার চেষ্টা করব নত্যবিধানের নিয়মগুলো, এবং সেটি অবশ্যই গল্পটিকে মনে রেখে, গল্পটি মনে আছে তো, ঋষির আগমনের সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকেও সবাই। তাহলে আমরা এখন পরবর্তী অংশে চলে যাই। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি নত্যবিধান একদিকে রাখলাম, আরেকদিকে রাখলাম সত্যবিধান। তাহলে প্রথম নিয়ম, র মূর্ধন্য স, এর যে কোনো একটির পর সর্বদা মূর্ধন্য ন বসে। তাহলে কি বললাম? র মূর্ধন্য স, এর যে কোনো একটির পর সর্বদা মূর্ধন্য, যে কোনো একটি বসে, এরপর সর্বদা মূর্ধন্য ন বসে। যে কোনো একটি বসলেই তারপরে কি বসবে? মূর্ধন্য ন বসবে। আমরা যেমন দিকে তাকাই, ঋণ, রণ, ভীষণ, এখানে তোমরা তাকাও রি আছে, এর জন্য রি এর পরে মূর্ধন্য ন হয়েছে। আবার র এর পরে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। এরপরে মূর্ধন্য স, এরপরে হচ্ছে কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। মনে রাখতে হবে এগুলো সবগুলো কিন্তু তৎসম শব্দে। এছাড়া অন্য শব্দে কি হবে কিনা সেটা আমরা পরে নিয়ম পড়লেই আমরা ক্লাসটি শেষ করলে এই সবটাই বুঝতে পারবো। তাহলে এটা মোটামুটি এই নিয়মটি কভার করলে মূর্ধন্য নর অনেকটি কাজ হয়ে যাবে। র মূর্ধন্য স, এর যে কোনো একটির পর সর্বদা মূর্ধন্য ন বসে। এখন আমরা মূর্ধন্য সর দিকে তাকাই, তাহলে দুই দিকে রেখেছি। এখন মূর্ধন্য স কি? র এর পর সর্বদা মূর্ধন্য স বসে। তাহলে দেখো একই কথা, এখানে নত্যবিধানের ক্ষেত্রে কি আছে? নত্যবিধানের ক্ষেত্রে যেহেতু মূর্ধন্য ন, এই জন্য এই তিনটির পরে মূর্ধন্য ন বসেছে। আর সত্যবিধানে যেহেতু নিজেই তো সত্যবিধান মূর্ধন্য স নিজেই, সুতরাং র এর পর সর্বদা মূর্ধন্য স বসে। এখন আমার উদাহরণ দেখতে পাই, যেমন ঋষি, বর্ষা ইত্যাদি। এরকম কৃষক,
কি র, দেখো রি, রি আছে, এজন্য মূর্ধন্য স হয়েছে। ব, রেপ আছে, রেপ মানে র, রয়ের সংক্ষিপ্ত রূপ ফলা, মূর্ধন্য স আ। তারপর হচ্ছে ক্রি, কয় রি, আমরা রি কারণে দিয়ে রি দিয়েছি, অর্থাৎ এরপরে মূর্ধন্য স বসেছে। আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী, কি দেওয়া আছে, রিকার। রিকার দেখো আমরা জানি রি কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলে। রেপ, র ফলা, ফলা, তাহলে ফলা কি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, ফলা বলে। তাহলে কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। তাহলে রিকার, রেপ, র ফলা, এরপর মূর্ধন্য ন বসে। মনে রাখতে হবে একই জিনিস, রি রস আর এর সংক্ষিপ্ত রূপ রিকার, রিকার, রেপ, রফলা, এরপরে কি বসবে, মূর্ধন্য ন বসে। যেমন আমরা যদি তাকাই তাহলে দেখতে পারি কি আছে এখানে, দেখো চিহ্ন, তাহলে ত, এরপরে কি আছে, রি আছে, এই যে রিকার আছে, এরপরে মূর্ধন্য ন। জাস্ট ভেঙে দেখিয়ে দেখানো হয়েছে। তোমাদের পরীক্ষায় শুধু এর তৃণ বর্ণ প্রণয় লিখলেই হবে, ভেঙে না দেখালেও চলবে পরীক্ষায়। তোমাদের পরীক্ষার জন্য আমি নিয়মগুলো সরাসরি লিখে দিয়েছি। যে কোনো 5টি নিয়ম তোমাদের পরীক্ষা আসে এবং এটি তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকে, এবং এই প্রশ্নে একটি থাকে হচ্ছে নিয়ম কাকে বলে, আরেকটি থাকে আমরা ক্লাস শেষে নিয়ে আবার আলোচনা করব। তাহলে তোমরা সরাসরি কী করবে, এই রিকার, রেপ, রফলা, এরপর মূর্ধন্য ন বসে, যেমন তৃণ, কমা, বর্ণ, প্রণয়, এগুলো লিখে দিলেই চলবে, আর কিছু দিতে হবে না। তাহলে আমরা আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী, ডাইন সাইডে যেটা রাখা হয়েছে সত্যবিধান। আমরা এখন সত্যবিধানের দিকে চলে যাই। তাহলে সত্যবিধানে কি আছে, সত্যবিধান হলো একই জিনিস, রিকার, রেপ, রফলা, এরপর মূর্ধন্য স বসে। একই নিয়ম, দেখো দুটো পাশাপাশি রাখা হয়েছে এবং এই দুটো নিয়মের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, রিকার, রেপ এবং রফলা, এরপর মূর্ধন্য স বসে। যেমন আমরা কি দেখতে পাই, দেখো এখানে দেখা হচ্ছে তৃষ্ণা, তাহলে ত, রি, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, মনে রাখতে হবে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। এই যে এইটাকে তোমরা অনেকটা তৃষ্ণা, এটা হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, ভাঙলে এটা হয়। তাহলে মূর্ধন্য সর পরে কি হয়েছে, মূর্ধন্য ন, রিকারের পরে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে, এরপরে মূর্ধন্য আকার হয়েছে। ঠিক তেমনি শীর্ষ, তারপর হচ্ছে স, দীর্ঘইকার, রেপ, এবং এই জন্য তারপর তাল মূর্ধন্য স হয়েছে, এরপর দ্রষ্টব্য, সব একই নিয়ম। তো রফলা, এরপরে মূর্ধন্য স হয়েছে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে রিকার, রেপ, রফলা, এরপর মূর্ধন্য স বসে। আমরা এখন এর পরবর্তী অর্থাৎ 1 এবং 2 নিয়ম একই রকম, এই দুটো নিয়ম আমরা অনেকটাই বুঝতে পেরেছি। কিন্তু আমার গল্পটা কি তোমাদের মনে আছে? যদি গল্পটা মনে থাকে তাহলে এখন দেখবে এই গল্পের মধ্যে দুটো শব্দ চলে এসছে। এক হচ্ছে ঋষির, হচ্ছে 1 নাম্বার। ঋষির কি, ঋষির সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকে ও সবাই। দেখো ঋষির, এই ঋষির হচ্ছে 1 নাম্বার নিয়ম। দেখো ঋষির কি আছে, রি মূর্ধন্য স র, রি র মূর্ধন্য স আছে, এখানে মিলে গেছে 1 নং নিয়ম। এখানে আছে রি র এবং তারপরে মূর্ধন্য স বসে। তাহলে ঋষির দিয়ে 1 নং কি বোঝানো যায়? এগুলো নিয়ম করা, তোমরা অনেকভাবে নিয়ম করতে পারো, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করেছি। তোমরা বিভিন্নভাবে নিয়ম করে মনে রাখাটাই হচ্ছে মুখ্য বিষয়, বোঝাটাই মুখ্য বিষয়, আমি সেটাই চেষ্টা করছি। তাহলে এরপরে দেখো 2 নম্বর নিয়ম কি দেওয়া হচ্ছে, সংক্ষিপ্ত রূপ। তাহলে সংক্ষিপ্ত রূপ কোনটা বলো তো, সংক্ষিপ্ত রূপ কোনটা? এই তো রি র স, এ রি র মূর্ধন্য স, এর সংক্ষিপ্ত রূপ কি, রিকার, রেপ, রফলা। রিকার, রেপ, রফলা। এখন কি বোঝা গেল যে 1 এবং 2 ঋষির সংক্ষিপ্ত রূপ? কনসেপ্টটা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? যদি বুঝে থাকো তাহলে আমরা এখন 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মে যাওয়ার আগে আমাদের একটি জিনিস জানতে হবে, সেটি হলো কি, বর্গ। বর্গ আবার কি, তাই না? তোমাদের মনে হতে পারে এটা বর্গ আবার কি। দেখো তোমরা পড়ে আসছো এবং বইয়ে পড়ছো এবং অঙ্ক বইয়ে পড়ে আসছো, 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা চতুর্ভুজকে কি বলে, বর্গ বলে, এবং 4টে বাহু সমান হয়। দেখো এখানেও দেখো, এখানে তাকিয়ে দেখো, ক বর্গ, দেখো এই যে বাহু, এই বাহু, এই বাহু, মোটামুটি 4টে বাহু সমান, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বর্গ। ঠিক আছে, এটা অঙ্কের দিক থেকে। আর ব্যাকরণের দিক থেকে আমরা বলছি প্রতিটি সারির দেখো স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি, 25টি স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন। তাহলে স্পৃষ্ট ব্যঞ্জন 25টির মধ্যে এখানে ক, খ, গ, ঘ, উ, এবং এই 5টি বর্গকে নেতৃত্ব দিচ্ছে কি, ক, এর নাম হচ্ছে ক বর্গ। এটা কি বোঝা গেল? তাহলে আমাদের 5টি বর্গ রয়েছে। কয়টি বর্গ? এখানে 5টি বর্গ সম্পর্কে একটা ধারণা নিলে আমাদের পরবর্তী নিয়মগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখার চেষ্টা করি ক বর্গ। ক বর্গের মধ্যে কি আছে, ক, খ, গ, ঘ, উ, এই ক বর্গ। এবং তারপরে চ বর্গের মধ্যে চ, ছ, জ, ঝ, ইয়। উচ্চারণগুলো শুনে নেবে।
ট বর্গ ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত বর্গ ত থ দ ধ দন্ত ন, প বর্গ প ফ ব ভ ম। ডানে লেখা আছে 3 নং 4 নং, তাহলে এখানে আমরা দুটা নিয়ম পাবো। এবং এই টাতে এখানে এটা কোথায় মনে আছে, এটা কি বলতো, এই সেই গল্পের অংশ ঋষির সংক্ষিপ্ত রূপ। আমরা এর আগে শেষ করেছি 1 2, ঋষির হচ্ছে 1, সংক্ষিপ্ত রূপ 2, তা 3 নং, তে 4 নং। কিভাবে এখন তোমরা যদি কিভাবে হবে, তাতে তা দিয়ে 3 নং এবং তেতে 4 নং কিভাবে হবে, তাহলে আমরা যদি পরবর্তী অংশ দেখি আশা করছি বুঝতে পারবো। তাহলে আমরা এখন সেদিকে চলে যাই। আমাদের এখানে তাকালে আমরা দেখতে পাই নত্যবিধান বামে এবং সত্যবিধান ডানে। তাহলে টাতে দেখি ট বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা মূর্ধন্য ন বসে। তা ট বর্গ কি বুঝতে হবে, ট বর্গ কি, তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এই সারির নামকরণ করা হচ্ছে ট বর্গ অনুসারে, প্রথমটি অনুসারে। এবং এই ট বর্গীয় বর্ণের পূর্বে এই ট বর্গের যে কোনো একটা বর্ণ ট ঠ ড ঢ এই 4টি যেটি বর্ণ আসবে এর পূর্বে যুক্ত বর্ণ হতে হবে। যুক্ত বর্ণ আর যুক্ত দুটি একসঙ্গে দুটি বর্ণ যদি থাকে সেই যুক্ত বর্ণের ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য ন হবে। তাহলে আমরা এটা আরও সহজ করে বললে বোঝা যায়। দেখো এই ট ঠ ড এই শাড়ির মধ্যে কে আছে, মূর্ধন্য ন আছে, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই শাড়ির মধ্যে আছে হচ্ছে মূর্ধন্য ন। সুতরাং অবশ্যই ওই শাড়ির মান সে বজায় রাখবে, কারণ যার সঙ্গে যার ভালো সম্পর্ক সেই তো তার সঙ্গে বসবে, তাই না? সুতরাং এর সঙ্গে এর ভালো সম্পর্ক রয়েছে, সুতরাং ট ঠ ড ঢ এই শাড়িতে রয়েছে মূর্ধন্য ন। যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা কি হবে, মূর্ধন্য ন বসবে। তাহলে আমরা এখন উদাহরণের দিকে চলে যাই। আমাদের উদাহরণের দিকে তাকালে আমরা দেখতে পাই যেমন বন্টন, এই বন্টনে কি আছে, ব মূর্ধন্য ন সংযুক্ত ট, তাহলে ট এর পূর্বে কি হবে, মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না। এই যে ট আছে, ট বর্গীয় বর্ণ, কণ্ঠ ঠ আছে, তারপরে মূর্ধন্য ন। এটা কিন্তু মূর্ধন্য ন, মূর্ধন্য স না, খণ্ড, মনে রাখতে হবে। মূর্ধন্য নর এই যে মাত্রাটা, এই যে অর্ধমাত্রার এই এটা হচ্ছে মূল পার্থক্য, পূর্ণমাত্রা অর্ধমাত্রা আমরা আগেই বলেছি। এখন আমরা টা পেলাম 3 নং। এখন দেখি সত্যবিধানে এটা কিভাবে মেলে, 3 নংয়ে টা মেলে কিনা। ঠিক আছে, এখানেও ট ও ঠ এর পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা মূর্ধন্য স বসে। তাহলে এখানে ট ও ঠ এর পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা কি বসতেছে, মূর্ধন্য স বসবে। তাহলে সেটি কিভাবে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যেমন আমরা কষ্ট, তাহলে কষ্ট ক মূর্ধন্য স ট, তাহলে ট এর পূর্বে কি বসতেছে, ট এর পূর্বে ট ঠ এর পূর্বে যুক্ত বর্ণ, ট এর পূর্বে কি বসবে, মূর্ধন্য স বসবে। স্পষ্ট, তাহলে স্পষ্ট কি হবে, মূর্ধন্য ট এর পূর্বে মূর্ধন্য। পৃষ্ঠা, তাহলে পৃষ্ঠার পূর্বে কি হবে, মূর্ধন্য স বসবে। যে ঠ এর পূর্বে কি বসছে, মূর্ধন্য স বসবে। এখানে যদি দন্ত স দাও তাহলে ভুল করবে, অনেক জায়গায় আমরা মূর্ধন্য স আমরা দন্ত স ব্যবহার দেখি। এখন আমরা চলে যাই 4 নাম্বার নিয়মে। তে আমরা বলেছি 4 নাম্বার কি, তে, এই যে 4 নাম্বার তে, তাহলে টা হয়ে গেল 3 নাম্বার, ট আছে, আর তে হচ্ছে 4 নাম্বার, হচ্ছে ত আছে, ত। তাহলে ত বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা কি হবে, দন্ত ন হবে। ত বর্গীয় বর্ণের পূর্বে, ত বর্গীয় বর্ণ কোনগুলো, ত থ দ ধ দন্ত ন। আমরা আগেই বলেছি যে শাড়ি সেই শাড়িকে বজায় রাখে, যার সঙ্গে তার ভালো সম্পর্ক, তাহলে একই সঙ্গে বসবাস করছে, সুতরাং প্রতিবেশীর সঙ্গে একটা হক আছে, তো সেই প্রতিবেশীর ভালো সম্পর্ক বজায় রেখে এখানে আমরা দেখছি কি করছে, এখানে যদি ত বর্গীয় বর্ণের ক্ষেত্রে পূর্বে কি হচ্ছে, ত বর্গীয় বর্ণের ক্ষেত্রে ত থ দ ধ দন্তন্য। এখানে ত বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে সর্বদা কি হচ্ছে, দন্তন্য হচ্ছে। আমরা যেমন দেখতে পারি অন্তর, তাহলে ত এর প্রথম সঙ্গে যুক্ত হচ্ছে কি হচ্ছে, এটা দন্তন্য হয়ে যাচ্ছে। গ্রন্থ, নয় থ কিন্তু এটা হওয়ার মতো দেখা গেলে থ এর সংক্ষিপ্ত রূপ, তাহলে থ গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। এখন আমরা দেখি এই তটা এখানে 4 নাম্বার নিয়ম হলো। এখন আমরা দেখার চেষ্টা করি তব এখানে সত্যবিধানে কিভাবে কাজ করছে। ত বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত বর্ণের ক্ষেত্রে একই নিয়ম, দন্ত স বসে একই রকম, যেমন মস্ত, দোস্ত, স্বাস্থ্য ইত্যাদি। তাহলে আমাদের মোটামুটিভাবে 4টি নিয়ম আমরা শেষ করলাম ঋষির সংক্ষিপ্ত রূপটাতে। ঠিক আছে, এই 4টি নিয়ম অনেকটাই আশা করছি সহজে শেষ হয়ে গেল। এখন একটি 5 নম্বর নিয়ম শিখব, এবং এই নিয়মটি যদি ভালো করে শিখতে পারি, এর সঙ্গে আরেকটি তত্ত্ব দিয়েব তোমাদের, চুম্বক তত্ত্ব। আশা করছি সেই তত্ত্বটি যদি মনে রাখতে পারো, এটিকে কেন্দ্র করে তোমরা নত্য এবং সত্যবিধানের সব বানানগুলো খুব সুন্দর করে শিখতে পারবে, তাহলে তোমার তেমন আর ভুল হবে না। এখন আমরা তাহলে পরবর্তী স্লাইডের দিকে চলে যাই। তাহলে 5 নম্বর নিয়মে গেলে আমরা দেখতে পাই কি, নত্যবিধান। তাহলে নত্যবিধান আমরা বলছি নত্যবিধান পাক 5 নং। পাক কেন বলছি মনে রাখতে হবে, আমাদের এর আগের স্লাইডে আমরা
বর্গগুলো দেখিয়েছিলাম, সেই বর্গের মধ্যে কি কি আছে? ক বর্গ, ক, চ, ট, ত, প। তাহলে ক বর্গ রয়েছে, প বর্গ রয়েছে, এই জন্য এটা হলো পাক। তাহলে পাক কত নাম্বার? 5 নাম্বার। 5 নং নিয়মে আমরা পাকের প্রসঙ্গ পাবো। গল্পটা যদি মনে রাখো, ঋষির সংক্ষিপ্ত রূপটাতে আমরা হয়ে গেছে পাক হয়। তাহলে পাক হচ্ছে 5 নাম্বার। তাহলে এখন কিভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। রি র মূর্ধন্য স, আর রি রি র মূর্ধন্য স, যে রি র মূর্ধন্য স, যে রি রেপ রফলা, এরপরে স্বরবর্ণ ক বা প বর্গীয় বর্ণ বা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ অনুস্বার থাকলে তারপরে কি বসে? মূর্ধন্য ন বসে। যেমন কৃপণ, কি রি হয়েছে, এরপরে ক বা প বর্গীয় প আছে, এরপরে মূর্ধন্য ন। আবার তালব্য স রয়েছে, কিন্তু তারপরে র রয়েছে, এবং এরপরে ক বা প বর্গীয় প ফ ব ভ, এখানে ব আছে, ব হয়েছে, এবং মূর্ধন্য প পাষাণ প, তারপরে কি আছে? মূর্ধন্য স রয়েছে, এই যে এবং এরপরে স্বরবর্ণ আকার রয়েছে, এবং এরপরে কি হয়ে গেছে? মূর্ধন্য হয়েছে। ঠিক তেমনি পরিবহন, আমরা পরিবহন বানানটা অনেক সময় দেখি, পরিবহন বানানে অনেক ট্রাকে অনেক জায়গায় লেখা আছে পরিবহন কি দন্তন্য দিয়ে লেখা, আসলে সেটি ভুল। কেন ভুল? এই নিয়মটা একটি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে, তা কঠিন মনে হওয়ার কিছু নেই। আশা করছি তোমরা যদি ভালো করে এই পরে আরেকটি থিওরি দিচ্ছি চুম্বক তত্ত্ব, এই তত্ত্বটি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের এটি তেমন কোনো সমস্যা হবে না। এই চুম্বক তত্ত্বটির দিকে এখন আমরা এগিয়ে যাই। চুম্বক তত্ত্বের মধ্যে আমরা দেখতে পাই কি আছে। চুম্বক তত্ত্বের মধ্যে থেকে তাকালে তাহলে তোমাদের এই 5 নম্বর নিয়মটা কঠিন মনে হলেও আসলে এই 5 নম্বর নিয়মটা আর কঠিন থাকবে না। চুম্বক তত্ত্বের সাহায্যে একটু মনোযোগ হয়, কঠিন ভাববে না, কঠিন ভাবলেই কঠিন। আনন্দ নিয়ে ভালো লাগা নিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবে, তাহলে অনেকটাই বুঝবে। এই যে তোমাদের ক্লাস নিয়েছে, আনন্দ নিয়ে ক্লাস নাও, ফলে আনন্দ নিয়ে যেটাই তুমি করবে সেখানেই ভালো লাগা কাজ করবে, ভালো লাগলেই সেখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চুম্বক তত্ত্বের সাহায্যে নত্ব বিধানের 5 নং বিশ্লেষণ, 5 নম্বরের বিশ্লেষণ। ধরো এই রি র রেফ র ফলা, ঠিক আছে, মূর্ধন্য স, এগুলো চুম্বক, ঠিক আছে। আমরা চুম্বক তত্ত্ব জানি, চুম্বক তত্ত্বকে চুম্বক লোহাকে, চুম্বক সর্বদা লোহাকে আকর্ষণ করে, এটাই তো। চুম্বক লোহাকে আকর্ষণ করে, কাঠকে আকর্ষণ করে না। তাহলে আমরা যদি একদিকে চুম্বক রাখি, আরেক দিকে কিছু বর্ণগুলো লোহা রাখি, এবং আমরা বললাম এই চুম্বকের সঙ্গে লোহার যখন আকর্ষণ হবে তখনই মূর্ধন্য হবে, মূর্ধন্য ন হবে, আর যখন আকর্ষণ হবে না তখন হবে দন্ত ন। তাহলে এটা দিয়ে তোমরা অনেক 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 কিছু বিশ্লেষণ করতে পারবে যদি এই একটি তথ্য বোঝো। ওকে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের এই চুম্বক তত্ত্ব বিশ্লেষণে। তাহলে দেখো লোহার মধ্যে কি লিখেছি? ক খ গ ঘ উ, ক বর্গীয় বর্ণ, ঠিক আছে। স্বরবর্ণটা এখানে লিখেছে, যে কোনো স্বরবর্ণ বা কার চিহ্ন। তারপরে প বর্গীয় বর্ণ প ফ ব ভ ম, এবং এরপরে কি আছে? অন্তস্থ জ, অন্তস্থ অ, হ অনুস্বার এবং কার চিহ্ন। এই যে চুম্বকের সঙ্গে লোহার দুই সংযুক্ত হয় তাহলে কি হবে? সেখানে মূর্ধন্য ন হবে। এটা কি বোঝা যাচ্ছে? যদি বুঝতে পারো তাহলে আশা করছি আমার এই একটি তত্ত্ব বুঝতে পারলে নত্যবিধান তোমাদের বোঝা অনেক সহজ হয়ে যাবে। এই 5 নম্বর নিয়মটি অনেকের কাছে কঠিন মনে হলেও আসলে অতটা কঠিন নয় যদি তোমরা মনোযোগ সহকারে এটি বোঝার চেষ্টা করে থাকো। তাহলে আমরা এখন চলে যাব আমাদের কি বিষয়? আমাদের এই চুম্বক তত্ত্বের সাহায্যে উদাহরণের দিকে আমরা চলে যাই। চুম্বক উদাহরণের মধ্যে দেখলে তাহলে পরিবহন, যেমন একটু আগে বললাম পরিবহন বানানোর পর্যাপ্ত ভুল দেখতে পাই। পরিবহন বানানটি আমরা বিশ্লেষণ করি, যে কোনো বানান এটা দিয়ে বিশ্লেষণ করা যাবে নত্যবিধানে। তাহলে দেখো আমরা বলেছি চুম্বক, তাহলে কি রটা কি? চুম্বক, এখানে র আছে, র চুম্বক। এরপর দেখো ব, বটা কি? লোহা, তাই লটা বটা হলো কি? লোহা। এরপরে হটা কি? এটাও লোহা। তাহলে চুম্বকের সঙ্গে লোহা আকর্ষিত হলে আবার সেটাও তো চুম্বক হয়ে যাবে, আরও লোহা যত লোহা লাগাবো সেগুলো চুম্বক হয়ে যাবে। এবং এরপরে কি হবে? মূর্ধন্য ন, সেই মূর্ধন্য ন এখানে হয়েছে। কি কিছুটা কি বোঝা গেল? যদি কিছুটা বুঝে থাকো তাহলে আশা করছি এই তত্ত্বগুলো দেয়া ঠিক রয়েছে, এবং তোমরা যখনই এটা বাস্তবে প্রয়োগ করবা এবং এটা নিয়ে আরও কয়েকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো তাহলে হয়তো বুঝতে পারবে। আমি আরও একটি উদাহরণ দিয়েছি, সে যেমন কোথায় হয় না, দেখো কেন এখানে হলো না বলো তো? রসায়ন, দেখো কি হলো? র, হ্যাঁ চুম্বক আছে, র। স, স কি এখানে কোথাও আছে? নেই, তাহলে এটা কাঠ ধরো। তাহলে কাঠ, চুম্বকের পরে কি হলো? কাঠ, হ্যাঁ। এরপরে কি আছে? অন্তস্থ লোহা আছে। তাহলে মধ্যে যদি কাঠ থাকে তাহলে কি লোহাকে আকর্ষণ করবে?
করবে না তো। মধ্যে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা আকর্ষিত হয় না। আকর্ষিত না হওয়ার কারণে এখানে কখনো আর মূর্ধন্য ন হবে না। সেখানে কি হলো এটা, তখন এটা হয়ে যাচ্ছে হচ্ছে দন্ত ন। কনসেপ্ট ক্লিয়ার? এখন তাহলে আমরা চলে যাব, আশা করছি চুম্বক তত্ত্বটা বুঝতে পারছো, এবং এটা দিয়ে উত্তরায়ন দক্ষিণায়ন সব যতগুলো আছে অনেকগুলো করা যাবে, এবং বুঝলেই দেখবা যে তোমাদের এই তত্ত্বটি যখন প্রয়োগ করবা প্রতিটাতে প্রয়োগ করে তোমরা আশা করছি সফল হবে। এখন আমরা চলে যাব সত্যবিধান। সত্যবিধান আমরা তাহলে সত্যবিধান ই থেকে ও সবাই, আমরা এখানে কি বলছি, সত্যবিধান হচ্ছে ই থেকে ও সবাই। গল্পটা তো মনে আছে, প্রথমেই গল্পটা বলেছিলাম যে ঋষির সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকে ও সবাই। তাহলে আমরা তাহলে ই থেকে ও, তাহলে পাক চলে গেছে 5 নম্বরে নত্যবিধানে, এবং ই থেকে ও অর্থাৎ ই থেকে ও স্বর এবং স্বর আ, স্বর অ এবং স্বর আ ছাড়া। এখানে লেখা আছে স্বর অ এবং স্বর আ ভিন্ন স্বরবর্ণ, তাহলে এই দুটা বাদে অন্য স্বরবর্ণ, তাহলে ই থেকে ও সবাই বাকি যেগুলো আছে সেগুলো, বা স্বরধ্বনির পরে প্রত্যয়। প্রত্যয় কোথায় ব্যবহৃত হয় বলো তো? তোমরা প্রত্যয় নিয়ে তোমাদের এখনো আলোচনা হয়নি। আমরা প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়, তোমাদের উপসর্গ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু প্রত্যয় নিয়ে আলোচনা হয়নি, আশা করছি হবে সামনে। তাহলে উপ অনুপ্র, আমি প্রায় একটি সূত্র বলে থাকি, উপ অনুপ্র। উপ হচ্ছে উপসর্গ, শব্দের পূর্বে বসে এখানে সামনে আছে, আবার অনু হচ্ছে অনুসর্গ, বাক্যের মাঝে বসে সাধারণত, এবং প্র মানে প্রত্যয়। তাহলে প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বা শব্দান্তে যুক্ত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে, যে স্বরধ্বনির পরে প্রত্যয়ের দন্ত স কি হয়, মূর্ধন্য স হয়। এই যে প্রত্যয়ের দন্ত সটা মূর্ধন্য স হবে যদি এগুলো ছাড়া স্বর অ এবং স্বর আ ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, এবং বা স্বরধ্বনির পরে যদি দন্ত স থাকে সেই দন্ত স কী হবে, মূর্ধন্য স হবে। তাহলে আমরা দেখি কেন হবে। যেমন ভবিষ্যৎ, দেখো এখানে ভবিষ্যৎ বানানের দিকে একটু তাকাও, তাহলে ভবিষ্যৎটা ভালো হবে হয়তো। ভ ব, এরপরে কি আছে, রস্যই ইকার রয়েছে, যে ই রয়েছে ভবি, এজন্য এখানে মূর্ধন্য স হয়েছে, দন্তস্ব হয়নি। যদি দন্তস্ব দাও তাহলে কিন্তু ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে না, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমাদের। সুতরাং ভবিষ্যৎ বানান অবশ্যই ভালো করে শিখতে হবে। এরপরে কি হলো, আমরা দেখব হচ্ছে অনুষ্ঠান। দেখো এখানে ইকার হয়েছে, আর এখানে কি হবে, এখানে ইকার হয়েছে আর এখানে উকার। দেখো স্বর অ, তারপরে দন্তন্য, তারপরে উকার অনু উকার, এরপরে মূর্ধন্য স হয়েছে, এজন্য তারপরে ঠ আর দন্তন্য। তাহলে এখানে উ পরে হওয়ার কারণে এখানে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে। আশা করছি আমরা এই নিয়মটি বুঝতে পারছি। তাহলে ই থেকে ও সবাই, তাহলে ঋষির সংক্ষিপ্ত রূপটাতে পাক হয় ই থেকে ও সবাই। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাই আমাদের 6 নম্বর নিয়মে কি আছে। তাহলে 6 নম্বর নিয়মের দিকে আমরা চলে গেলে, আমরা 6 নম্বর নিয়মের দিকে আমরা দেখতে পাই যে নত্যবিধানের ক্ষেত্রে কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়। তাহলে এটি হচ্ছে আমাদের সমস্যা, কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়। স্বভাব মানে কি, স্বভাবগতভাবেই, কোনো নিয়মের অধীন নয়। কেন হয়, কোনো কারণ নেই, কারণ হয়ে আসছে তাই এটাকে হবে, কোনো নিয়ম দ্বারা এখানে বিশ্লেষণ করা যাবে না। তাহলে যেমন বাণিজ্য, লবণ, মন, ঠিক তেমনি সত্যবিধানের ক্ষেত্রে কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, ভাষা, পাষাণ ইত্যাদি। তাহলে এগুলো মনে রাখবো কী করে, অনেকের প্রশ্ন, স্যার স্বভাবতই মূর্ধন্য, এবং পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে নিচে কীভাবে কী জন্য কীভাবে মূর্ধন্য না ব্যবহৃত হয়েছে, বলতে তখন উত্তর দিতে হবে স্বভাবতই মূর্ধন্য না ব্যবহৃত হয়েছে। তাহলে এটা জানবে কী করে, এখানে যে মূর্ধন্য না ব্যবহৃত স্বভাবতই, সেটা কি জানার উপায়টি কি, সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব হচ্ছে আমাদের নিচের কিছু, আমরা যদি একটু সূত্র আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমরা দেখার চেষ্টা করি যে সূত্র আকারে তোমাদের স্বভাবতই মূর্ধন্য ন ব্যবহারের ছড়া আকারে তোমাদের 9-10 বইয়ে রয়েছে, মুনির চৌধুরীর যে বইটি মূল বই, আমরা ব্যাকরণের এটিকে মূল বই বলি, এবং সেই মূল বইটার মধ্যে রয়েছে চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানুগুণ পুণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভনিতা পানি, গৌণকোণ ভানপন শান, চিক্কন নিক্কন্তুন, কখনই বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান।
একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, স্যার আপনি তো সহজে বলে দিলেন, আমাদের তো মনে করা এত সহজ না, মুখস্থ করা সহজ না। এটা মুখস্থ করে ফেলতে হবে, কত কি তোমরা মুখস্থ করো, ইংরেজি রচনা মুখস্থ করো, বাংলা রচনা কত কি মুখস্থ করো তোমরা। সুতরাং এই মাত্র কয়েক লাইনের তোমাদের এখানে রয়েছে 3 3 6 আর 3 9 3 12, অর্থাৎ অল্প সংখ্যক। সাধারণত এটা ছোট্ট একটি ছড়া এবং ছড়া আকার যেহেতু দেওয়া রয়েছে, এটা মুখস্থ করা খুব একটি কঠিন হবে না। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুমিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানগুণ পূর্ণবেণী ফণি অনুবিফণি কণিকা আপন লাবণ্যবাণী নিপুণ ভনিতা পানি গৌণকোণ ভানপন শান চিক্কন নিক্কন তুন কখনই বণিক গুণ গণনা পিনাক পূর্ণ বান। যদি এভাবে যদি মুখস্থ করো, আশা করছি তোমাদের মুখস্থ হবে, কারণ অন্তমিল রয়েছে। অন্তমিল রয়েছে বলেই পুরো কোরআন শরীফ পর্যন্ত মুখস্থ করে ফেলা যায়, মানুষ মুখস্থ করে। আর এইটুকু মুখস্থ করা তো কোনো বিষয় না তোমাদের জন্য। অবশ্যই স্বভাবতই মূর্ধন্য ব্যবহার করতে গেলে অবশ্যই তোমাদের এটুকু কি মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা চলে যাই স্বভাবতই মূর্ধন্য স। এখন কি করে আমরা বুঝবো মূর্ধন্য না হলো একটা ব্যবস্থা, মূর্ধন্য স মূর্ধন্য না দরকার হলে একটা ব্যবস্থা হলো। এখন মূর্ধন্য শয়ের কি হবে? হ্যাঁ, তোমরা যাতে মনে রাখতে পারো তোমাদের জন্য একটি গল্পের ব্যবস্থা করেছি। আশা করছি এই গল্পটি পড়লে কিছুটা হলেও তোমরা উপকৃত হবা। এবং সেখানে রয়েছে একটা সিনেমার গল্প, বাংলা সিনেমার কাহিনী। তাহলে সিনেমার কাহিনীর দিকে আমরা চলে যাই, তাই না? বাংলা সিনেমা না দেখলেও সিনেমা সম্পর্কে তোমাদের একটি ধারণা রয়েছে। কেমন? ধরো বাংলা সিনেমার এক ভিলেন, বাংলা সিনেমার এখন সবচেয়ে প্রভাবশালী ভিলেন কে? মিশা সওদাগর, তাই না? মিশা, সেখানে সে ভিলেন, সিনেমায় সে ভিলেন, বাস্তব জীবনে সে হয়তো অনেক ভালো। তাহলে আমরা সেই মিশা এবং ধরুন একজন নায়িকা নিয়ে আসলাম ময়ূরী। মিশা এবং ময়ূরী একটা সিনেমার কাহিনীর মধ্য দিয়ে আমরা এটা পুরোটাই সত্যবিধানকে বোঝার চেষ্টা করবো, বুঝে ফেলবো। কি? আষাঢ় মাসে বৃষ্টির আভাস পেয়ে মিশার মনে ঈষৎ অভিলাষ জন্ম নিল যে ঊষর পাষাণ কোষ মাটিতে ঔষধি গাছ চাষ করে লাভবান হবে। এখন যে বিষয়টি হলো যে তোমাদের মনে হতে পারে যে তাহলে কি হচ্ছে, আষাঢ় মাসে বৃষ্টির আভাস দেখে, তাহলে আষাঢ় মাসে বৃষ্টির আভাস দেখে কি মিশার মনে ঈষৎ অভিলাষ জন্ম নিল, ইচ্ছা জন্ম নিল যে কি জন্ম নিল? জন্ম নিল যে ঊষর পাষাণ কোষ মাটিতে ঔষধি গাছের চাষ করে লাভবান হবে। অর্থাৎ তাহলে ঊষর মানে যে মাটিতে সাধারণত কোনো ফল জন্মায় না, কোনো গাছ জন্মায় না, পাষাণ মানে শক্ত, কোষ এক প্রকার মাটির প্রকারভেদ, এই মাটিতে সে ঔষধি গাছ চাষ করে লাভবান হবে, এরকম সে চিন্তাভাবনা করছে। ভালো চিন্তাভাবনা। এখন দেখি কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা কিছুই না। এরপরে আমরা কাহিনী কী ঘটলো, সে তখন স্বপ্ন দেখা শুরু করলো। হ্যাঁ, আমার জীবনে তো এখন এই ভালোই একটা দিন চলে যাচ্ছে, আসতেছে। এখন তার জীবনে সোনালি উষার দিন শুরু হলে, মানে সোনালি সূর্যের দিন শুরু হলে ষোড়শী কন্যা ময়ূরীকে বিয়ে করার অভিলাষ পোষণ করে। এখন টাকা পয়সা হলে যা হয় আস্তে আস্তে এখন সে ময়ূরীকে ভালো বিয়ে করতে চাওয়াটা কোনো দোষের না। মিশা যখন তার ভাষ্যে তাকে বিয়ে করার ভাষা ব্যক্ত করলো, তখন ময়ূরী তাকে মানুষ নামের ষণ্ড বলে গালি দিল। কারণ সে ময়ূরী মিশা সম্পর্কে জানে মিশা একটা ভালো ছেলে না, সুতরাং মিশাকে সে কখনোই পাত্তা দিতে চাইল না, কারণ আর নায়কের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। সুতরাং কেন এটা করতে গেল? এরপরে কি হলো, যখন এটি করতে গেল, যখন তাকে গালি দিল, ষণ্ড বলে গালি দিল, তবুও মিশা তাকে তোষণ করে 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 কিছু ভূষণ উপহার দিল। ভূষণ মানে পোশাক, আর পৌষ মাসের সরিষা ফুল উপহার দিল, মানে মন গোলানোর জন্য একটু চেষ্টা করলো। কিন্তু ময়ূরী রাজি না হলে মিশা দেশ রোষ ষড়যন্ত্র ও ষড়চক্র শুরু করলো। সে ময়ূরীকে শোষণ ও কলুষিত করার চেষ্টা করলো। তাহলে অর্থাৎ বাংলা সিনেমার মতো যে হয়, যে জোর করে চেষ্টা করলো, যে যেহেতু ভালো মন পেলই না, পাচ্ছেই না, তখন সে জোর করার চেষ্টা করতে, ভিলেন না যা করে থাকে। যাই হোক, আমাদের সেটি মুখ্য নয়, আমাদের আসলে শব্দগুলো জানার জন্য একটু গল্পের আকারে তোমাদের বলা। এখন কি হলো, তখন দেখা গেল শেষ পর্যন্ত আমাদের এভাবে কি চলবে না, অবশেষে নায়ক রিয়াজ এসে ময়ূরীকে বাঁচালো। একটা বাংলা সিনেমার অল্প সময়ের মধ্যে দিয়ে পুরা বাংলা সিনেমার একটা কাহিনী তোমরা শুনে ফেললে, তাই না? আর শব্দগুলো দেখে ফেললে। এখন এটি মুখ্য না, এর পাশাপাশি এই গল্পের পাশে আরেকটি গল্প রয়েছে। সে গল্পটি কি? তোমরা দেখবে যেগুলো লাল কালি দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে লাল কালি দেওয়াগুলো যে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়, একটি ছাড়া সবগুলো স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়। আষাঢ়, এখানে আমরা দেখতে পাই আষাঢ়, আভাস, ঈষৎ, অভিলাষ, ঊষর, পাষাণ, কোষ, ঔষধি, উষা, ষোড়শী, অভিলাষ, পোষণ, ভাষ্যে, ভাষা, মানুষ, ষণ্ড, তোষণ, ভূষণ, পৌষ, সরিষা, দেশ রোষ ষড়যন্ত্র ষড়চক্র শোষণ ও কলুষিত। এই যে লাল লাল দাগ দেওয়া, অর্থাৎ লাল কালিতে রেখাঙ্কিত করা যেগুলো শব্দ রয়েছে, লাল কালির যেগুলো শব্দ রয়েছে, সেগুলো হচ্ছে
স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত শব্দ। পরীক্ষায় যদি আসে তাহলে বলে দেবে এখানে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। আশা করছি যারা গল্পটিকে মনে রাখবে এবং তারা তাদের জন্য যে কোনো পরীক্ষায় যদি আসে কোথায় স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে তোমাদের জানতে পারবে। কিন্তু পরীক্ষায় এটা জানার দরকার নেই। তোমাদের আবারও বলছি, পরীক্ষায় কিন্তু তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে যে নত্যবিধান বলতে কী বোঝো, নত্যবিধানে 5টি নিয়ম লেখো বা 5টি নিয়ম লেখো, তখন শুধু লিখবে কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়, যেমন আশার, ভাষা, পাষাণ ইত্যাদি। এটা আর লেখার দরকার নেই, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য একটি গল্প দেওয়ার চেষ্টা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তাহলে 6 নাম্বার শেষ করলাম। আমরা এখন চলে যাব আমাদের 7 নাম্বার নিয়মে। 7 নাম্বার নিয়মে কি রয়েছে? একদিকে নত্যবিধান, আরেকদিকে সত্যবিধান। তাহলে নত্যবিধানে কি আছে? প্র, পরা, পূর্ব, অপর, এই 4টি শব্দের পরে অন্য থাকলে মূর্ধন্য না হয়। আমরা আবার বাক্যটি পড়ার চেষ্টা করি। প্র, পরা, পূর্ব, অপর, এই 4টি শব্দের পরে অন্য থাকলে মূর্ধন্য না হয়। তাহলে এই অন্য শব্দটিকে আমরা যদি ভাঙি, এখানে দেখতে পারো, এখানে দেখো তোমরা স্বর অ, হ, এই যে চিহ্নটি রয়েছে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কিন্তু দন্ত ন। যেটা পিঠে রয়েছে এটা দন্ত ন, নিচে হয় মূর্ধন্য ন। এই যে আছে দন্ত ন, কিন্তু এর পরে বসার কারণে কি হলো, সেটি নিচে চলে যাবে, মূর্ধন্য ন হয়ে যাবে। এটি হচ্ছে মূর্ধন্য ন আর এটি হচ্ছে দন্ত। এন্ড বোঝা যাচ্ছে? তাহলে পূর্ব যোগ অন্য কি হচ্ছে? পূর্বান্ন। দেখো ন নিচে চলে গেছে। অপর যোগ অন্য কি হচ্ছে? অপরাহ্ন। ঠিক তেমনি সংস্কৃত 7 প্রত্যয় যুক্ত শব্দে দেখো, এটা তাহলে এটা বোঝা হয়ে গেছে তোমাদের পূর্ব, পরা, অপর, এর অপর যোগ অন্য কি হচ্ছে? অপরাহ্ন। কিন্তু দেখো এখানে মধ্যাহ্ন হলে কি হবে? সেখানে কিন্তু নিচে হবে না, সেখানে ডাইনেই হবে। মদ হয় যে ফলা আকার, হ যোগ দন্ত নয়, যে এটা হবে। কথা কি বুঝতে পারছো? সুতরাং আশা করছি পূর্ব, পরা, পূর্ব, অপর এই 4টি শব্দের পরে অন্য থাকলে মূর্ধন্য না হয়, আমরা এটি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। তাহলে সংস্কৃত 7 প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। তাহলে এখন আমরা হয় না শুরু হয়ে গেল। আমরা এরপরে আসলে কোথায় কোথায় হয় না এরকম উদাহরণ কিছু করার চেষ্টা করব আমরা, কারণ কোথায় কোথায় হয় এগুলো দেখেছি এবং কোথায় হয় না আমরা তাও দেখবো। আমরা বলেছি সংস্কৃত 7 প্রত্যয়, তাহলে 7 একটি প্রত্যয় মানে শব্দের শেষে যুক্ত হয়। আমরা আগে বলেছি প্রত্যয় কোথায় যুক্ত হয়? শব্দের শেষে। উপসর্গ কোথায় যুক্ত হয়? শব্দের পূর্বে। অনুসর্গ কোথায় যুক্ত হয়? বাক্যের মাঝে। তাহলে সংস্কৃত 7 প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। যেমন ধূলিসাৎ, তাহলে ধূলিসাৎ, এই যে সাথে কি হবে? এই সাথে হবে দন্ত স, মূর্ধন্য স কখনো। ভূমিসাৎ, অগ্নিসাৎ ইত্যাদি। আশা করছি তোমাদের 7 নম্বর নিয়মটি শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের 8 নম্বর নিয়মে। এই 8 নম্বর নিয়মটি খুব ভালো করে জানবে, কারণ এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমরা খুবই সহজ, কিন্তু আমরা সহজ হলে আমরা বেশি বেশি করে ভুল করি, সহজ কিন্তু আমরা বেশি ভুল করে থাকি। তাহলে আমরা দেখার চেষ্টা করি কি আছে, কেন ভুল করি। সেটি হলো বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ন হয় না। তাহলে এখানে কখনোই, আমরা আগেই বলেছি যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের সঠিক নিয়মকে বলা হচ্ছে কি? নত্যবিধান। তাহলে দেশি বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন হয় না। তাহলে বিদেশি, প্রথমে আমরা আসলাম বিদেশি শব্দের বানানে, কারণ আমাদের ভাষার মধ্যে প্রচুর যেমন তৎসম শব্দ রয়েছে, পাশাপাশি প্রচুর বিদেশি শব্দ রয়েছে। আমরা বিদেশি শব্দ প্রচুর, বিশেষ করে ইংরেজি, 190 বছর ইংরেজরা আমাদের শাসন করেছে, প্রচুর ইংরেজি শব্দ আমাদের মধ্যে। আমরা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করি, রেগে গেলেও আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি, তাই না? সুতরাং এই এত ইংরেজি শব্দ মনে হয় বাংলার মতো হয়ে গেছে, আমরা ইংরেজির বাংলাগুলোই ভুলে গেছি। সুতরাং সেরকম এই বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ন হবে না। আমরা যদি উদাহরণের দিকে তাকাই, দেখো সেখানে দেখতে পাই ট্রেন, এই ট্রেনে সবাই চলো। ফার্নিচার, দেখো ফার্নিচার। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, লেখা আছে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, এবং সেখানে 3-4টি ভুল। একটা হচ্ছে মডার্ন, ঠিক আছে, এখানে মূর্ধন্য দিয়ে রেখেছে। তারপরে ডায়াগনস্টিক মূর্ধন্য দিয়ে রাখে, তার মূর্ধন্য স দিয়ে রাখে, লেখা যাবে না। যেহেতু বিদেশি শব্দ, এগুলো কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, মূর্ধন্য সহ হবে না, সেটি আমরা একটু পরে জানবো। তাহলে মডার্ন, হর্ন, গ্রিন ইত্যাদি। তাহলে আমরা এখন বিদেশি শব্দ, আমরা জানলাম বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন হয় না। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি বিদেশি শব্দের বানানে একই জিনিস, কখনোই মূর্ধন্য স হয় না।
ক্লিয়ার? তাহলে মূর্ধন্য স হয় না, মূর্ধন্য ন হয় না। মূর্ধন্য শব্দ তৎসম শব্দের ক্ষেত্রে হয়, এখানে হয় না। যেমন স্টেশন, দেখো স্টেশন বানানটাতে একটু চেষ্টা করো, স্টেশন এটা কিন্তু দন্ত স, ঠিক আছে? অফিস আমরা কি দন্ত স। স্টেডিয়াম, আমাদের একটা স্টেডিয়ামে গেলে আমরা দেখি এখনও মূর্ধন্য স দিয়ে, মূর্ধন্য শব্দ ট দিয়ে লেখা রয়েছে। আশা করছি সেটা ঠিক হয়ে যাবে। তাহলে এখানে এই যে দন্ত স, তাহলে আমরা এগুলো কি, আমরা এই ভুলগুলো পরিহার করার চেষ্টা করবো, এবং তোমরাও এখন বিভিন্ন জায়গায় দেখবে, দেখলেই বুঝতে পারবে যে এটা ভুল। এখন দেখলেই যখন বুঝতে পারবে ভুল, তখনই তোমাদের মধ্যে আস্তে আস্তে সচেতনতা জেগে উঠবে, এবং এই সচেতনতার মধ্যে আশা করছি বাংলাদেশের সব জায়গায় যেগুলো ভুল বানানো রয়েছে সেগুলো শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের 8 নম্বর নিয়মটা শিখলাম, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয় না। এখন আমরা চলে যাব 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়ম হলো খাঁটি বাংলা শব্দ ও ক্রিয়াপদে কখনোই, খাঁটি বাংলা শব্দ ও ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য ন হয় না। খাঁটি বাংলা শব্দ ও ক্রিয়াপদে, যেমন হবেন, ধরেন, মারেন, কোয়ালিটিতে যাই হোক না কেন, এগুলোতে কখনো কি হবে না, ক্রিয়াপদে কখনো মূর্ধন্য ন হবে না। খাঁটি বাংলা শব্দ তো হবেই না, আমরা আগেই বলেছি তৎসম শব্দে শুধু মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার রয়েছে, খাঁটি বাংলা শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে নেই। তাহলে আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী সংখ্যে। খাঁটি বাংলা শব্দ ও ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য স হয় না, যেমন ধরিস, দিস, যাস, মারিস, এই যে এগুলো দন্ত স, এগুলো সবসময় হবে দন্ত স, কখনোই মূর্ধন্য স হবে না। তাহলে আমরা এখন জানতে পারলাম যে খাঁটি বাংলা শব্দে, তারপরে হচ্ছে ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হবে না। এই বেসিক নিয়মগুলো একটু মনে রাখলেই তোমাদের অনেকটাই কাজে দেবে। তাহলে আমরা 9টি নিয়ম শিখে ফেললাম, তার মানে আমরা অনেকগুলো শিখে ফেলেছি, তাই না? এখন আমরা চলে যাবো আমাদের 10 নম্বর নিয়মের ক্ষেত্রে। 10 নম্বর নিয়মে কি আছে? 10 নম্বর নিয়ম হচ্ছে নত্যবিধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে সমাস সাধিত শব্দে সাধারণত মূর্ধন্য ন হয় না। এখন সমাস সাধিত শব্দে মূর্ধন্য, সমাস কি তোমাদের সমাসের ক্লাস মনে হয়েছে, পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ মিলে এক পদে মিলিত হওয়ার নামই হচ্ছে সমাস, অর্থাৎ বহু পদের এক পদীকরণ। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, কাউকে বসলে আসলে আমরা বলবো না সিংহ চিহ্নিত আসনে বসতে দিন, আমরা বলবো সিংহাসনে বসতে দিন। এই 3টি পদ মিলে একটি পদ হলো বহু পদের এক পদীকরণ, এটি হচ্ছে সমাস। তাহলে সমাস সাধিত শব্দে সাধারণত মূর্ধন্য ন হয় না। যেমন একটি শব্দ আমরা দেখছি, কি শব্দ? দুর্নিবার। দুর্নিবার কি? যার নিবারণ করা কঠিন। তাহলে এখানে কি হবে? এখানে কখনো মূর্ধন্য, যদি র এর পরে, দেখো র আমরা জানি রেপের পরে মূর্ধন্য ন হয়, কিন্তু এটা সমাস সাধিত শব্দ হওয়ার কারণে এটা হচ্ছে দন্ত ন হবে। এখন অনেকের দুর্দমনীয়, যা দমন করা কষ্টকর, অহর্নিশ। কি অহর্নিশ? তোমাকে মনে করেছি, তা অহর্নিশ শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। তার অহর্নিশ শব্দের যেমন সপ্তাহ, সপ্ত অহের সমাহার, এই অহ মানে হচ্ছে দিন, 7 দিনের সমাহার। এই অহর্নিশ মানে হচ্ছে, অহ মানে হচ্ছে দিন, আর নিশ মানে হচ্ছে রাত, দিন ও রাত। তাহলে অহর্নিশ শব্দের অর্থ কি? দিন ও রাত। সুতরাং এটা কি হচ্ছে? সমাস সাধিত শব্দ। তাহলে অনেকের মনে হতে পারে যার সমাস সাধিত শব্দ আসলে তো মনে রাখা কঠিন, কোনটা সমাস সাধিত কি, তাদের জন্য একটু চেষ্টা করেছি আমি। দেখা যাক এই গল্পের আকারে একটু মনে রাখলে সমাস সাধিত শব্দ মনে রাখার উপায়, এইটা একটু মনে রাখলে, একটু গল্প তৈরি করা হয়েছে আসলে জাস্ট তোমাদের শুধু মনে রাখার জন্য এই গল্পগুলো একটু যদি মনে রাখো, আশা করছি কিছুটা শব্দ এখানে দেওয়া রয়েছে, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। সব হয়তো কভার করা সম্ভব নয়, তবে কিছুটা হলেও উপকার করার, কিছুটা হলেও উপকৃত তোমরা হবা। তাহলে আমরা সেই গল্পটি একটু দেওয়ার চেষ্টা করছি, সমাস সাধিত শব্দ মনে রাখার উপায়। ছাত্রী নিবাসের একটি মেয়ে পছন্দ করত ছাত্র নিবাসের শ্রীমান নামের একটি ছেলেকে। এর কারণ সে একদিকে যেমন ছিল রূপবান, অপরদিকে সে দুর্নীতি, দুর্নাম ও পরনিন্দাকে পছন্দ করত না। একদিন মেয়েটি বলল, তোমার এই ত্রিনয়নের কারণে আমি তোমাকে পছন্দ করি। অর্থাৎ ছেলেটা জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি আমাকে কেন পছন্দ করো, আমাকে পছন্দ করার কারণ কি? তখন মেয়েটি বলছে, তোমার ত্রিনয়নের কারণে আমি তোমাকে পছন্দ করি। ত্রিনয়ন আবার কি? ত্রিনয়ন আমরা জানি যে আমাদের দুটা নয়ন না, এটি হচ্ছে রূপকার্থ বলা হচ্ছে যে ত্রিনয়ন হলো দুর্নীতি, দুর্নাম ও পরনিন্দা, এটাকে বলা হচ্ছে ত্রিনয়ন। যে মেয়েটি তখন বলল, তোমার এই ত্রিনয়নের কারণে আমি তোমাকে পছন্দ করি। শ্রীমান তখন বলল, তোমার এই কথাগুলো প্রনষ্ট, মানে নষ্টভাবে নষ্ট হতে দেব না, অহর্নিশ আমার মনের মধ্যে চিত্রাঙ্কন করে রাখবো। তাহলে দেখো এর মধ্যে তোমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছ, ছাত্রীনিবাস, ছাত্রনিবাস, শ্রীমান, তারপরে রূপবান, দুর্নীতি, দুর্নাম, পরনিন্দা, ত্রিনয়ন, তারপর প্রনষ্ট, অহর্নিশ, চিত্রাঙ্কন, এই শব্দগুলো হচ্ছে সমাস সাধিত শব্দ। এছাড়া আরও আছে, অহর্নিশ আছে, আরও কত কিছু রয়েছে, দুর্দমনীয়, দুর্নিবার, আর অনেকগুলো রয়েছে, আমি কয়েকটি দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তাহলে আমরা এখন সত্যবিধানের নিয়মের ক্ষেত্রে চলে যাই। তাহলে আশা করছি এই সমাস সাধিত শব্দ
যে সমাসহিত শব্দে সাধারণত মূর্ধন্য ণ হয় না। এই জাতীয় শব্দ যখন হবে যে কয়েকটি একাধিক পদের এক পদীকরণ হয়েছে, বুঝতে পারবে তোমরা সমাস যেহেতু ক্লাস করেছো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, মূর্ধন্য ণ হবে না। এখন সত্যবিধানের ক্ষেত্রে আমরা চলে যাই সম্ভাষণ সূচক শব্দে। আমরা সম্ভাষণ করি অনেকেই, তাই না, বিভিন্ন প্রকার সম্ভাষণ করি। সম্ভাষণ সূচক শব্দে যদি একার থাকে এবং তারপরে যদি কোনো স থাকে, তবে সেই স হবে মূর্ধন্য স। তাহলে সম্ভাষণসূচক শব্দে যদি একার থাকে এবং তারপরে যদি কোনো স থাকে, তবে সেই স হবে মূর্ধন্য স। তাহলে এটা কীরকম দেখার চেষ্টা করি। যেমন কল্লা নিয়ে এসু, দেখো কল্লা নিয়ে এসু, এই যে একারটা, এটা কি একার। আমরা কি বলছি, একার থাকে। কল্লা নিয়ে এসু এটা সম্ভাষণ শব্দ। কখন লেখো, কাউকে সম্ভাষণ করতে গিয়ে আমরা কল্লা নিয়ে এসু, শ্রদ্ধা বাজন এসু, বন্ধু বরে, সেগুলো আমরা বলে থাকি। তখন এই কল্লা নিয়ে এসুর ক্ষেত্রে কি হবে, একারটা হবে। শ্রদ্ধা বাজন, একার থাকার কারণে মূর্ধন্য স হয়েছে। একারটা যদি না থাকতো তাহলে মূর্ধন্য স হতো না। এবং এই যে মূর্ধন্য স, একার থাকার কারণে মূর্ধন্য স হয়েছে। হ্যাঁ, যদি একার না থাকে আকার থাকে, যদি একার না থেকে আকার, মজার ব্যাপার হলো এই সম্ভাষণযুক্ত শব্দের শেষে যদি আকার থাকে এবং এরপর যদি স থাকে, তবে সেই স হবে কি দন্ত স। তখন আর মূর্ধন্য স হবে না। কেন হবে না, তাহলে আমরা দেখার চেষ্টা করি কী জন্য হবে না। যে এই যেমন কল্লা নিয়াসু, দেখো এখানে কল্লা নিয়েসু একারের কারণে হচ্ছে মূর্ধন্য স, আর এখানে আকারের কারণে হচ্ছে দন্ত স। মানো নিয়াসু, ঠিক তেমনি দেখো আকারের কারণে হচ্ছে মূর্ধন্য স। বুঝতে পারছো, আকার থাকার কারণে দন্ত স, আর এখানে হচ্ছে একার থাকার কারণে হচ্ছে মূর্ধন্য স। আশা করছি আমরা মোটামুটিভাবে নত্ব এবং সত্যবিধানের বিভিন্ন গল্পের মধ্য দিয়ে, ছড়ার মধ্য দিয়ে আমরা নত্ব সত্যবিধানের আমরা 10টি নিয়ম বোঝার চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে। 10টি নিয়ম তো শেষ হলো, তাহলে আর কি নিয়ম না। তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি কি নিয়ে, বাংলাকারী প্রমিত বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে তোমাদের? তাহলে সেখানে বাংলাকারী প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম পরীক্ষা লিখতে পারবা, ইকার ব্যবহারে 5টি নিয়ম লিখতে পারবা, নত্যবিধান কাকে বলে নত্যবিধানের 5টি নিয়ম সেটা লিখতে পারবা, সত্যবিধান কাকে বলে সত্যবিধান যেগুলো 5টি নিয়ম লেখা লিখতে পারবা। এগুলি সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এখান থেকে এর আরেকটি অংশ থাকে, অথবা থাকে। সে অথবা হলো কিছু শব্দ দেওয়া থাকে, বানান ভুল, অশুদ্ধ বানান দেওয়া থাকে, সেগুলো শুদ্ধ বানান করে লিখতে হয়। তাহলে অশুদ্ধ বানানগুলোর যে শুদ্ধ রূপটি লিখতে হয়, সেই শুদ্ধ রূপটি আমরা দেখার চেষ্টা করব। সেই শুদ্ধ রূপগুলো কী কী? এই শুদ্ধ রূপগুলো হচ্ছে, সেই শুদ্ধ রূপগুলো হচ্ছে আমরা নত্ব সত্যবিধান সহ বাংলা বানান মনে রাখার একটা ছড়া তোমাদের এখন দেওয়ার চেষ্টা করব। এই ছড়াগুলো, এই ছড়াটা যদি তোমরা মনে রাখো, তাহলে আশা করছি তোমরা এই বানান, বাংলাকারী প্রমিত বাংলা বানানের নিয়ম, তারপরে হচ্ছে বাংলাকারী প্রমিত বাংলা বানানের নিয়ম, নত্যবিধান, সত্যবিধান, পুরোটাকে একসঙ্গে করে একটি ছড়া দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ছড়াটি যদি মনে রাখো, তাহলে তোমাদের অনেকগুলো বানান ভুল আর হবে না। অশুদ্ধ বানানগুলো তোমরা শুদ্ধ করে সহজেই লিখতে পারবে। তাহলে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন দেশ ভাষা জাতির নামে কার হয় ই, অপ্রাণী ইতর প্রাণী তাও জেনেছি। উভয় ক্ষেত্রে ইকার নিশ্চিত জানি, সংস্কৃতের স্ত্রীবাচক দীর্ঘইকার মানি। বিদেশি শব্দে মূর্ধন্য স বা মূর্ধন্য ন হয় না কখনো, তৎসম ভিন্ন শব্দে দন্তন্য হয় যেন। রেপ থাকলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব না হয়, অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়। জগৎ বাচক বিদ্যা ত তা ইনি হলে শব্দান্তে দীর্ঘইকার ইকার হয়, বাংলা একাডেমি বলে। তাহলে আমরা ছড়ার আকারে এইটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের আশা করছি অনেক বানান ভুল থেকে বেঁচে যাবা, অনেক বানানার ভুল হবে না। লিখতে গিয়ে তোমাদের দন্তন্য লিখবো না মূর্ধন্য না, তাহলে কী লিখবে এটা নিয়ে একটু কনফিউশন জাগতে পারে। তখন তোমাদের আশা করছি এই কনফিউশনগুলো আর থাকবে না। তাহলে আমরা আবার এই ছড়াটি দেখি। দেশ ভাষা জাতির নামে কার হয় ই, অপ্রাণী ইতর প্রাণী তাও জেনেছি। অর্থাৎ দেশ ভাষা জাতির নামে কি হবে, রস্য ইকার হবে। আবার অপ্রাণী ইতর প্রাণীতেও রস্য ইকার হবে। উভয় ক্ষেত্রে কী হবে, রস্য ইকার হবে। সংস্কৃতের স্ত্রীবাচক দীর্ঘইকার মানি, জানি মানি, এই জন্য আমি এই রং দিয়েছি। এক নীল কালার দেখো একসঙ্গে, ই সি সব মিলাস, জানি মানি। সংস্কৃতের স্ত্রীবাচক যদি শব্দ হয়, সেখানে কি হবে, দীর্ঘইকার হবে।
আবার আমরা বলেছি বিদেশি শব্দে মূর্ধন্য স মূর্ধন্য ন হয় না কখনো, এটা আমরা আগেই বলেছি। বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স মূর্ধন্য ন হবে না। বিদেশি মূর্ধন্য স মূর্ধন্য ন কোথায় হয়? শুধু তৎসম শব্দে হবে। তৎসম ভিন্ন শব্দে দন্ত ন হয় যেন, তাই তৎসম ছাড়া অন্য সব শব্দে কি হবে? দন্ত ন হবে, আমরা ইতিমধ্যে জেনে এসেছি। রেপ থাকলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব না হয়, আমরা আগে বলছি রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তোমাদের বাংলা ঘটি প্রভৃত বাংলা বানের নিয়ম যখন শিখিয়েছি সেখানে কিন্তু বলে দিয়েছি রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। সুতরাং রেপ থাকলে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব না হয়, অন্তে বিসর্গ বর্জন জানিবে নিশ্চয়। অন্তে মানে শেষে, মূলত, কার্যত, এগুলোতে কখনো বিসর্গ আমরা আগের নিয়মে বলে দিয়েছি, জাস্ট এখানে ছড়া আকারে এটা দেওয়া হয়েছে। এরপরে কি? জগৎ বাচক বিদ্যা ত তা ইনি হলে, অর্থাৎ কোনো শব্দের শেষে এরকম জগৎবাচক বিদ্যা ত তা ইনি থাকলে শব্দান্তের কী হবে? শেষের দীর্ঘইকারটা কী হবে? রস্যইকার হয়। বাংলা একাডেমি বলে। এটা কে বলছে? বাংলা একাডেমি, বাংলা ভাষার অভিভাবক যিনি, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বাংলা কি বলে? সেই বাংলা একাডেমি বলে এগুলো সব ক্ষেত্রে কী হবে? রস্যইকার হবে। তাহলে আমরা এই ছড়াটি সবাই মুখস্থ করার চেষ্টা করবো, তাহলে বানানগুলো আমাদের অনেক ভুল কম হবে। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। এটি মূলত নেওয়া হয়েছে, এটি আমার একটি বই দুরন্ত বাংলা, যেটি আমি লিখেছি, লেখার চেষ্টা করেছি বইটি তোমাদের জন্য। সেটা পৃষ্ঠা নং ৭৪-এ তোমাদের এই ছড়াটি দেওয়া রয়েছে। এছাড়াও আরও নত্যবিধান, সত্যবিদ্যা কেন্দ্রিক এবং আরও অনেক কিছু কেন্দ্রিক বইটির মধ্যে রয়েছে। যদি প্রয়োজন মনে করো তাহলে বইটি একটু দেখতে পারো, সেখানে এই ছড়াটি দেওয়া রয়েছে। এখন চলে যাবো আমাদের পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখতে পাই যে তোমাদের বলেছিলাম যে আমরা বিগত পরীক্ষায় আসা এবং তোমাদের পরীক্ষা আসার উপযোগী কিছু অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যেগুলো এখন দিব এগুলো অনেকটাই, সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না কারণ সময় স্বল্পতার জন্য। আমি বিগত পরীক্ষায় এসেছে এগুলো, অর্থাৎ বিভিন্ন ঢাকা বোর্ডে 2019, রাজশাহী বোর্ড 2019, বিভিন্ন বোর্ডে এসছে এবং তোমাদের পরীক্ষায় আসার উপযোগী, এবং এগুলো থেকে যদি তোমরা প্রস্তুতি নাও এবং আমি তোমাদের বাড়ির কাজ দেবো, সেই বাড়ির কাজগুলো যদি করো, আশা করছি এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে তোমার সব কমন পাবে অবশ্যই। আমি যে বাড়ির কাজটা দেবো সেটা যদি শেষ করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় সব কমন পাবে। তাহলে আমরা চলে যাই আমাদের এই অশুদ্ধ বানানের কিছু শুদ্ধ রূপ। তাহলে অশুদ্ধ বানান কি আছে? যেমন অতিথি, ঠিক আছে? অতিথি, দেখো তয় রস্যইকার থ দেখে আসলে অতিথি, তিথি বানান হচ্ছে রস্যইকার দুটোই। তিথি মানের সময় অসময়ে যে আছে তাকে বলা হচ্ছে অতিথি। তারপরে মনোপুত, মন অভিষেক, তাহলে আবিষ্কার, আমরা বলছি আবি, দেখো আবি, আবিষ্কার, এখানে এটা কিন্তু মূর্ধন্য স, একটু লেখাটা ছোট মনে হচ্ছে, মূর্ধন্য স, এখানে দন্ত স দেওয়া রয়েছে, ই ই প্রত্যয়, আমরা বলেছি ই, অভিন্ন স্বরধ্বনি আছে এখানে। আবিষ্কার, পৈতৃক বানান হচ্ছে পৈতৃক এভাবে। এরপরে হচ্ছে তোমাদের আর হচ্ছে আকাঙ্ক্ষা। হ্যাঁ, আকাঙ্ক্ষার বানান না জানলে আকাঙ্ক্ষা পূরণ হবে না। কি হচ্ছে? উঁর সঙ্গে ক্ষিয়, এত সহজ নয়। এই যে ক্ষিয়, ক্ষিয় ভাঙলে কি হয়? ক যোগ মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স সমান হচ্ছে ক্ষিয়, ঠিক আছে? সুতরাং এই ক্ষিয় বানানটা আমরা ভুল করি এবং ক্ষিয় বানানের মধ্যে এটা যুক্ত বর্ণ, এর মধ্যে কী কী বর্ণ আছে আমরা জানি না। অবশ্যই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অবশ্যই তোমাকে আকাঙ্ক্ষা বানান অবশ্যই জানতে হবে এবং ভালো করে জানার চেষ্টা করবে। এবং আমি অনেক সময় বলি শ্বশুর শাশুড়ি বানান লিখতে গেলে তোমরা অনেকেই ভুল করো, এবং অবশ্যই ভালো শ্বশুর শাশুড়ি পাওয়ার জন্য এর জন্য বলা হয় ভালো শ্বশুর শাশুড়ি পেতে গেলে আগে শ্বশুর শাশুড়ি বানানটা ভালো করে শেখো। এই জাতীয় অনেক কিছু জীবনে আকাঙ্ক্ষা পূরণ করতে চাও, আকাঙ্ক্ষা বানানটি আগে ভালো করে শেখার চেষ্টা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাই পরবর্তী অংশের মধ্যে কি আছে। এরপরে সরস্বতী, সরস্বতী কি? বিদ্যার দেবী। যদি বিদ্যার দেবীর এই বানানটি ঠিক মতো না করো তাহলে বিদ্যার দেবী কি করবে না? তোমাকে বিদ্যা দেবে কি বঞ্চিত করবে, বিদ্যা কম দেবে। সুতরাং অবশ্যই সরস্বতী বানানটি জানা উচিত। সরস্বতী আমরা কোথায় স্ট্রেস দিচ্ছি? দন্তস্বর, ওখানে স্ট্রেসটা পড়ছে। সরস্বতী বানানটি হচ্ছে প্রথমে ব হবে না, স্ট্রেসটা নেই এখানে, যেখানে বটা হবে না এখানে সরস্বতী বানানে ব হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো বিভীষিকা, দেখো বিভীষিকা, এটা হচ্ছে প্রথম রস্যইকার, তারপর দীর্ঘ, তারপর রস্যইকার। তাহলে 1 2 রস্যইকারকে এক ধরো, দীর্ঘইকার রস্যইকার এভাবে দেখো। বুদ্ধিজীবী, জীবী বানান জীবী, যদি জীবিকা হয় তাহলে হচ্ছে বুদ্ধি, জীবিকা অর্জন করে জীবিকা, তাহলে জয় দীর্ঘইকার বয় দীর্ঘইকার হবে, দুটাই দীর্ঘইকার হবে। উপরোক্ত, আমরা প্রায় এই শব্দটি ভুল করি, তোমরা খাতার মধ্যে আমরা দেখলেই বলি উপরোক্ত, আলোচনা শেষে আমরা বলতে পারি ভুল, কিন্তু প্রচুর লেখা হয় উপরোক্ত হবে না, হয় হবে উপরিক্ত অথবা উপরযুক্ত। সুতরাং আমরা এরপর আর ভুল করবো না এবং তোমাদের খাতায় আর ভুল দেখতে চাই না। তাহলে কি হবে? উপরিযুক্ত বা উপরযুক্ত। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী অংশে। তাহলে কি? দুরবস্থা, দুর্যোগ অবস্থা হবে দুরবস্থা, দুরাবস্থা না, এখানে আকার দেওয়া রয়েছে সে আকারটি হবে না, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, এরপরে নিশিতিনি আছে, সেই নিশিতিনি প্রথমে রস্যইকারের পরে দীর্ঘ, তারপর রস্যইকার, তারপর দীর্ঘ, 1 2 1 2, অর্থাৎ রস্যইকারকে এক ভাবো, 1 ভাবো, দীর্ঘইকারের 2 ভাবো, তাহলে 1 2 1 2 ভাবে মনে রাখার জন্য বলছি। প্রণয়ন, প্রণয় বানান, প্রেম প্রণয় পরিণয়, সেই প্রণয়ন, প্রণয়ন হচ্ছে মূর্ধন্য ন, ঠিক আছে? প্রণয় থেকে প্রণয়ন, প্রণয়
প্রণয়ন প্রণয়ন, এখানে মূর্ধন্য হবে, শেষে হবে দন্ত ন, প র ফালা আছে, এরপরে হচ্ছে মূর্ধন্য হবে। ওকে, এরপরে মনকষ্ট, মন বিসর্গ কষ্ট, এটা সন্দেহিত, সমীচীন, সময় দীর্ঘ, তার বানানটা দেখে নাও তোমরা। স্বাতন্ত্র, শয়ের নিচে ব হবে, সাদৃশ্য স্বাতন্ত্র, আর হচ্ছে বৈসাদৃশ্য, ঠিক আছে। স্বাতন্ত্র বানান হচ্ছে শয়ের নিচে ব, ত দন্তন্য, ত রফালা, জফলা সঙ্গে জফলা, অর্থাৎ স্বাতন্ত্র, ঠিক আছে। এরপরে প্রত্যুষ, তারপরে শ্রদ্ধাঞ্জলি, প্রত্যুষ বানানে যেটা হবে শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি বানান হচ্ছে রস্যইকার, শ্রদ্ধাযোগ অঞ্জলি, প্রায় ভুল করো তোমরা, শ্রদ্ধাঞ্জলি বানানটা আসে, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানগুলো আসে, এটা ভুল করো, এগুলো হবে। সান্ত্বনা বানানে ভুল করো না, তাহলে সান্ত্বনা পাবে না, সান্ত্বনা দেওয়ার মানুষই খুঁজে পাবে না। তাহলে তালব্য আকার দন্ত নয়, তো দন্ত আকার দন্ত স আকার নয়, তয় সম্ভবত ব, নয় আকার সান্ত্বনা, ঠিক আছে। তো আশা করছি তোমরা এগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। এরপরে সান্ত্বনা আছে, এরপরে আছে কথোপকথন, ডায়ালগ তোমরা যে করো, ঠিক আছে। ডায়ালগ মানে কথোপকথন, কথোপকথন, থয় ওকার এখানে বুৎপত্তি, বয় জফালা, রস্য উকার, খণ্ডত্ব পদ, পিপিলিকা, পিপিলিকার পাকা কথায় মহিবার্তরে, তাই না। তাহলে পিপিলিকা বানানটা পরস্যকার পয়দৃকার 1 to 1, ঠিক আছে, এভাবে মনে রাখার চেষ্টা করবা। শিরশ্ছেদ না, শিরশ্ছেদ, এই বানানটি হচ্ছে রাইট। এগুলো বানানগুলো দেখবা। বিড়ম্বনা, বয়স্যকার ডয় বিন্দুরা, বিড়ম্বনা, ময়ের সঙ্গে ব দন্ত নয়াকার। তার বৈয়াকরণিক হচ্ছে বৈয়াকরণিক, আর ইক প্রত্যয় যুক্ত করার কোনো দরকার নেই। বৈয়াকরণ যোগ ইক, বৈয়াকরণিক দরকার নেই, বৈয়াকরণ হলেই হয়, সুতরাং বৈয়াকরণিক আর শব্দ প্রয়োজন নেই। সুতরাং আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। আরও কিছু দিয়েছি, সময়ের জন্য আর বেশি দেওয়া যাবে না। আমরা কিছু অশুদ্ধ বানান, কিছু শুদ্ধ বানান দেওয়ার চেষ্টা করছি একসঙ্গে। দেখো মুহুর্মুহু মানে বারবার, তাহলে বারবার কি দেখো এখানে একটা রস্যকে দীর্ঘ হতে না, সবগুলো রস্য করবে, 1 1 1 1, চারটা 1। তার হচ্ছে প্রজ্বলন, পয় রফালা, জয়ের নিচে ব, ল দন্ত না। এরপর কুপমণ্ডুক, কুপমণ্ডুক হচ্ছে কুয়োর ব্যাংক, অর্থাৎ সীমাবদ্ধ জ্ঞানকে বোঝানো হচ্ছে, সেখানে দুটো হচ্ছে দীর্ঘ উকার ছোট। দিবা রাত্রিরা হবে কি হবে, দিবা রাত্র। আবার সুষ্ঠু হবে না, কি হবে, সুষ্ঠু, দুষ্টু, এটা হচ্ছে রাইট, ঠিক আছে। সুষ্ঠুটা হচ্ছে রাইট, দুষ্টুটা রাইট, ঠিক আছে, এটা ঠিক। আমরা প্রায় ভুল করে বলি যা দুষ্টু কথাকার, দুষ্ট হবে না, সুষ্ঠু হবে না, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলতে হবে, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যা দুষ্টু কথাকার বলতে হবে, যা দুষ্টু কথাকার বললে দুষ্ট হয়ে যাবে, দোষে দুষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এরপরে দেখছি অহরাত্রি, অহরাত্রি কি হবে, অহরাত্র, রাত্রি তার কন্যাই হচ্ছে অহরাত্র। কৃত্তিবাস কি, কৃত্তিবাস, তাহলে কৃত্তিবাস আমাদের বিখ্যাত লেখক কি লিখেছিলেন, রাম বাল্মীকি রামায়ণের জনপ্রিয় অনুবাদক হচ্ছে কি, কৃত্তিবাস। তাহলে জনপ্রিয় অনুবাদক কৃত্তিবাস, নামের বানান যেভাবে লিখবেন সেই নামের বানান তাই হবে, সুতরাং সেগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে। এগুলো পরীক্ষায় কীভাবে কমন পাবে সেটাও আমরা একটু পরে বলে দেবো। আমার কথাটা যদি মনোযোগ দিয়ে শোনো, আশা করছি তোমাদের পরীক্ষায় সবগুলো কমন পাবে, এই কেন্দ্রের যে প্রশ্নে আসুক না কেন। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে কৃত্তিবাস। এরপরে মুমূর্ষু, দেখো মুমূর্ষু না, কী হবে, মুমূর্ষু, দেখো দুটাই দীর্ঘকার, শুধু দুটা রস্যকার, মধ্যেরটা হচ্ছে দীর্ঘকার, মানে দুইটার যান চলে গেছে, অল্প একটু আছে। মুমূর্ষু মানে কি, যান যায় অবস্থা, মানে অবস্থা খারাপ, শুধু মধ্যের দিকে এইটুকু বাকি আছে, এরকম আর কি, জাস্ট মনে রাখবা কি মুমূর্ষু বানানো হচ্ছে এরকম। মরিচিকা, দীর্ঘইকার, এরপরে রস্যিকার। বাণিজ্য, এটা তো নিত্য, বাণিজ্য কি, বাণিজ্য যদি বলতে চাই কীভাবে মনে রাখবা বলো তো, এটা মনে রাখার সাথে বাণিজ্য লবণ মন, তাই না। বেনু বিনে কঙ্কন কণিকা, ওই স্বভাবতই মূর্ধন্য হয়, যে সূত্রটা আছে সেই সূত্রের আলোকে সেটি হবে। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী অংশে। তাহলে বাণিজ্য, উদ্দেশ্যী শিল্প সাহিত্যিক সংগঠন আছে। তারপর অপরাহ্ন, আমরা আগে বলছি অপরের পরে অন্ন যুক্ত হলে সে অন্ন কি হবে, অপরাহ্ন। দেখো অপরাহ্ন কি, অপরের পরে অন্ন যুক্ত হলে কি হবে, সেই মূর্ধন্য ন হবে। পূর্ব, পরা, অপর, ঠিক আছে, সেই অপরের পরে হবে মূর্ধন্য। ইতিমধ্যে, আমরা প্রায় ভুল করি ইতিমধ্যে, যে বানানটা একটু ভুল করে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে আসলে কি হবে, ইতোমধ্যে, এই বানানটি ভুল হচ্ছে, ইতোমধ্যে হবে, কি হবে এখানে, ইতোমধ্যে। এর শুদ্ধ বানান কোনটি, ইতোমধ্যে, ইতিমধ্যে না, ইতিমধ্যেটা ভুল, কি হবে, ইতোমধ্যে। এরপরে আমরা দেখবো হচ্ছে নূপুর, ঠিক আছে, নূপুর, দুই পায়ে যেটা পড়ে সেটা কি নূপুর পড়ে নাকি, আর এক পায়ে যেটা সেটা পায়ের। তাহলে নূপুর বানানে, নূপুরের ধ্বনি কি, নিক্কনও আসে, নূপুরও আসে। তাহলে নূপুর বানানে 9 দীর্ঘ উকার, পয়রস্য উকার, এরপরে হচ্ছে র, নূপুর। এরপরে প্রাণীবিদ্যা, আমরা আগে বলছি বিদ্যা, প্রাণীর সঙ্গে যখন বিদ্যা যুক্ত হচ্ছে সেই তখন প্রাণী বানান মূর্ধন্য দীর্ঘইকার, কিন্তু যখন এর সঙ্গে কোনো শব্দ যুক্ত হবে তখন এটা রস্যইকার হয়ে যাবে। যেমন মন্ত্রী বানান এমনি দীর্ঘইকার, যখন মন্ত্রী পরিষদ হবে তখন মন্ত্রীর সঙ্গে রস্যইকার যুক্ত হয়ে যাবে, প্রাণীবিদ্যা, ঠিক আছে। এরপরে সহযোগিতা, কোনো শব্দের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হলে তার পূর্বে দীর্ঘইকারটা রস্যইকারে পরিণত হয়ে যায়, এরকম নিয়ম তোমাদের রয়েছে। তাহলে সহযোগিতা, তাহলে এখানে সহযোগী বানান দীর্ঘইকার, বাট যখন সহযোগিতা হবে ওর সঙ্গে তা প্রত্যয় যুক্ত হবে, তা তোমাদের
তোমাদের ছড়া আকারের নিয়মটি বলেছি, তখন তার দীর্ঘ কেটে কী হবে, হ্রস্ব ইকার হবে। ঠিক তেমনি এজন্য আমাদের সহযোগিতা কি হয়েছে, হ্রস্ব ইকার হচ্ছে। মাধুর্যতা, মাধুর্য, শুধুমাত্র, শুধু আর মাত্র। দেখো আমরা প্রচুর ভুল প্রচুর জায়গায় তোমাদের দেখতে পাই, শুধুমাত্র শিক্ষকদের জন্য, শুধুমাত্র ছাত্রদের জন্য, শুধুমাত্র প্রচুর। এখনও তুমি এই পত্রিকা দেখো, এখনও সংবাদপত্র দেখো, এখনও তুমি টিভির খবর শোনো, সবাই শুধুমাত্র বলে। যাহাই শুধু তাহাই মাত্র, শুধু 10 টাকা দাও আর মাত্র 10 টাকা দাও, একই জিনিস। তাহলে বারবার বলা, শুধুমাত্র, কেবলমাত্র, এই শব্দগুলো আমরা বলি, আমরা বলবো না, প্রায় একই একই শব্দ বলতে আমরা অভ্যস্ত। এগুলো ভুল কিন্তু প্রচলিত শব্দ, আমরা সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবো। এরপরে নিরপরাধী রয়েছে, নিরপরাধ। ঔজ্জ্বল্য রয়েছে, ঔজ্জ্বল্য। তারপরে সচিত্র, সচিত্র। দৈন্যতা, দৈন্য। অধীনস্থ, অধীন। সম্বর্ধনা আমরা বলি, সম্বর্ধনা ন্যূনতম হচ্ছে ন্যূনতম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই শব্দগুলো দেখবো এবং পাশাপাশি আরও কিছু শব্দ দেখার চেষ্টা করবো। এই শব্দগুলো তো আমরা দেখছি, আরও কোনো শব্দগুলো আছে, তা আজকে আমি এই শব্দ দিইনি। এখন তোমাদের সরাসরি বাড়ির কাজে তোমাদের বাড়ির কাজে দেওয়ার চেষ্টা করছি। বাড়ির কাজে কী দিলাম, নত্যবিধান বলতে কী বলতো, নত্যবিধানের যে কোনো 5টি নিয়ম, এতগুলো নিয়ম যে কোনো 5টি নিয়ম করে সরাসরি নিয়ম লিখবার উদাহরণ লিখে দেবা। কাকে বলে নিয়ম উদাহরণ, সত্যবিধান, সত্যবিধান বলতে সত্যবিধানের যে কোনো 5টি নিয়ম। এর আগে বাংলা হিন্দি প্রভৃতি বাংলা বানের নিয়ম শিখিয়েছি এবং বাংলা ইকার ব্যবহার নিয়ম শিখি। এখন তোমাদের 2015 থেকে 2019 পর্যন্ত সকল বোর্ডে আসা অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ, এই তোমাদের বাড়ির কাজের এটা সব লিখে ফেলার চেষ্টা করবা। এইটা যদি লিখে ফেলো তাহলে তোমাদের অনেক উপকার হবে। তাহলে মনে রাখবা, পরীক্ষায় তোমরা এখান থেকে কমন পাবা আশা করি অনেকটাই। 5টা দিতে হয়, 8টা থাকে, 5টি আশা করছি তোমরা কমন পাবা এখান থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকলে তোমাদের অনেকটাই উপকার হওয়ার কথা এবং তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। এখন তোমাদের সবার জন্য আশা করছি তোমরা আমি যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো করবে, আর সেই হোমওয়ার্কগুলো করলে তোমাদের জন্য অনেকটাই উপকার হবে। তাহলে এখন করোনার সময় আমরা পার করছি, করোনা বিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন করি, সবার জন্য নিরন্তর শুভকামনা।